রিটায়ার্ড করে ফেলেছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে, দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছি আমি সামন্তা। দর্শক, সাম্প্রতিক নানান বিষয় নিয়ে আপনাদের সাথে নিয়ে আজ আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি আছেন, তবে এর আগে বলতে চাই আসলে দেশ কেমন চলছে। হামের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে এবং সেখানে অনেক শিশু মৃত্যু হচ্ছে। আমাদের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম নেই, অভাব আইসিইউর। এছাড়াও সড়কে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 500-রও বেশি। কৃষকরা গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ, কৃষকরা শেষ দিতে পারছেন না, এবং আমরা যে রাস্তাঘাটে আসলে লম্বা লাইন দেখতে পাচ্ছি গাড়িগুলোর, জ্বালানি সংকট থেকে শুরু করে অনেক জরুরি অবস্থার আসলে সৃষ্টি হয়েছে দেশে। কিন্তু সংসদে আসলে কি নিয়ে কথা হচ্ছে? সংসদে এই জরুরি অবস্থা মোকাবেলার জন্য কি কোনো কথা বলা হচ্ছে, বা এত মানুষ মারা যাচ্ছে সেগুলো নিয়ে কিছু করা হচ্ছে না কেন, বা হচ্ছে কিনা সেই দিকে আমরা আজ দৃষ্টিপাত করতে চাই। এবং সাধারণ মানুষের জীবনের মূল্য আসলে কতটুকু, আমাদের নেতারা সেই কথাগুলো কতটুকু ভাবেন, সেই নিয়ে আলোচনা করব। অতিথিদের কথা বলছিলাম, পরিচয় করাবো। আমাদের সাথে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ডক্টর আতিক মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এমপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আতিক মোজাহিদকে দিয়ে শুরু করব। আমরা সড়কের কথা বলছিলাম, 587 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত, এবং আপনি নিজেও ইতিমধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে, আমাদের মন্ত্রী যে বলছে যে ঈদের যাত্রা স্বস্তিদায়ক ছিল, বা দেশ আসলে কেমন চালাচ্ছে বিএনপি সরকার? আমি তো আসলে কি বলবো, ধন্যবাদ আমার যারা দেখবেন, বিশেষ করে আমার কুড়িগ্রামের মানুষজন যারা আমাকে ভোট দিয়েছেন। তো ভেরি ইন্টারেস্টিংলি মন্ত্রী এটা একটা আওয়ামী লীগ স্টাইলের স্টেটমেন্ট দিয়েছেন, সব কিছু ঘটে গেছে, সব ঠিক আছে। এটা আমি খুব আনএক্সপেক্টেড যে এই আমরা অভ্যুত্থান পরবর্তী নতুন গভর্নমেন্টের কাছে যে একটা লায়াবিলিটি নেওয়া, একটা রেসপন্সিবিলিটি নেওয়া, যে আমার এখানে আমি ফেল করেছি, না কোনো সমস্যা হয় নাই, খুবই স্বস্তিদায়ক। প্রথম বললো যে কোনো ভাড়া নেওয়া কম বেশি নেওয়া হচ্ছে না, কিন্তু আমার এলাকার লোকজনেই আমি বারবার জিজ্ঞেস করছি কী ব্যাপার, বলতে 700 জায়গায় 1400 নিয়েছে। কিন্তু উনি অলরেডি এটাকে অস্বীকার করলো, না কোনো ধরনের এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটা অহরহর বেড়েছে। শুধু তাই নয়, সবচেয়ে ভালো ঈদ কেটেছে উনি সংবাদ সম্মেলন করে বলল, যেখানে জনগণ বলতেছে সবচেয়ে অস্বস্তির একটা কেটেছে, এবং যেখানে আমরা দেখলাম যে একটা বাস সরাসরি গিয়ে দৌলতিয়া ঘাটে প্রায় 26 জনের আমরা মৃতদেহ পাইলাম, হয়তো সব মিলে 30+ ছিল। পাশাপাশি ট্রেনে আগুন লাগলো, বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আমরা দেখলাম যে 12 জন ইন্তেকাল করলো, মারা গেল হচ্ছে আমাদের কুমিল্লাতে। দুইটা মেসিভ ঘটনা ঘটলো, কিন্তু সংসদ এটা নিয়ে কোনো আলোচনা হলো না, এবং এটা নিয়ে কোনো ধরনের শোক জিনিসও আমি দেখতে পাইলাম না। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, কিন্তু আসলে এভাবে অ্যাড্রেস করা যায়নি। আপনারা কি বিকল্প কোনো আইন প্রণয়নের প্রস্তাব করেছেন? আইন প্রস্তাব সব দিন আইন দিয়ে হয় না, বিষয়টা হচ্ছে আইন তো অনেক বাংলাদেশে হয়েছে, ম্যানেজমেন্ট, লিডারশিপ, আপনি হাউ ইউ আর ডিলিং দিস ইস্যু পারফেক্টলি। আপনি এক হলে যে আপনি যে ভুল করছেন সেটা স্বীকার করতেছেন না, দুইটা ডিনাই করতেছেন। 3 নাম্বার হচ্ছে এই ইস্যুটা বারবারই আসে, একজন মারা যাওয়ার পর 25,000 টাকা আর 15,000 না 50,000 টাকা দেওয়া হয়, এইগুলো বলতে হয় না। যেগুলো আপনি নর্মালি আছে প্রসিডিউর সেটা দিতেই পারেন, কিন্তু পাবলিকলি মনে হচ্ছে যে আপনার লাইফের মূল্য হচ্ছে একটা 25,000 30,000 টাকা। তো এই জায়গাটাতে কোনোভাবে অ্যাকসেপ্টেড না একটা দায়িত্বশীল মন্ত্রী হিসেবে। কিন্তু এখানে বিরোধী দল থেকে বলেছে আপনি কি পদত্যাগ করবেন কিনা, যেহেতু আপনার কাজের ক্ষেত্রে আপনি ফেলিওর করেছেন এবং অসত্য বলেছেন সে জায়গাতে। এবং জ্বালানির বিষয়টা কিন্তু আমরা এই সময় হাইলাইট করেছিলাম যে জ্বালানি সংকট রয়েছে, কিন্তু আপনি বলছেন জ্বালানি সংকট নাই। তো তাহলে কোথায় সংকট রয়েছে? সিন্ডিকেট, তাহলে সিন্ডিকেট কে চালাচ্ছে? তাহলে আপনারা কেন কন্ট্রোল করতে পারছেন? তারপরে আপনি ইউর ফেল টু ম্যানেজ দ্য আমাদের পেট্রোল ইস্যুস বা অন্যান্য ইস্যুসগুলো। ঠিক একইভাবে রোডে যে ঘটনাটা ঘটেছে এবং রেলে যে ঘটনা ঘটেছে, একজন মন্ত্রী উনি কোনোভাবেই এটাকে মেনটেন করতে পারেনি। আমার কাছে মনে হয় এই 45 দিন বা 50 দিনের গভর্নমেন্ট হলো, পার্টিকুলারলি এইবারে ঈদ যাত্রাটা খুবই স্বস্তিদায়ক হয় নাই, বরং মানুষের জন্য দুঃখজনক হয়েছে। তবে আমি জানতে চাচ্ছিলাম আসলে শুধুমাত্র বিরোধিতা না করে বা মাইলেজ না নিয়ে বিরোধী দল কি করতে পারে, বিকল্প কোনো রূপরেখার প্রস্তাব করতে পারে কিনা, বা কি করছে বিরোধী দল? বিরোধী দল থেকে তো প্রস্তাবনাগুলো এরকম গ্র্যাজুয়ালি যখন সংসদীয় কমিটি হবে, তখন এই কমিটিগুলো যদি সংসদীয় কমিটি হয়, তখন আমরা স্পেসিফিক যেমন যে কমিটিগুলোতে বিরোধী দল থেকে থাকলে অ্যাকাউন্টেবল করা যায়। মেইনলি বিষয় হচ্ছে যে বিরোধী দল ইস্যু হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটির সাথে অ্যাকাউন্টেবিলিটি। আপনি দায়িত্ব পেয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনাকে আমি অ্যাকাউন্টেবল করতে পারবো কিনা, আপনি কি নিজেকে সুব্রেন মনে করেন কিনা, আমাকে কোয়েশ্চেন করতে পারবে কিনা রাষ্ট্রপতির মতো, নাকি আপনাকে প্রশ্ন করা যাবে, আপনার কাজের দায়বদ্ধতা নিয়ে জিজ্ঞেস করা যাবে। যদি জিজ্ঞাসিত করা যায়, তাহলে আপনি মিথ্যা কথা বললে তার ব্যাপারে আপনি কি শাস্তি দেন? মন্ত্রীর নৈতিক অস্খলন ঘটে গেল যে আপনি আপনার কথায় সত্যতা ঠিক নাই। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে বিরোধী দল থেকে তো ডেফিনেটলি আমরা কোয়েশ্চেন করে রেজ করে যাচ্ছি যে আপনার অ্যাকাউন্টেবল জায়গা নেই, আপনি এটা ফেল করেছেন, আপনার এই জায়গাটাতে যথেষ্ট পরিমাণে অ্যাড্রেস করতে পারেন। এবং মানুষ খুবই কষ্টে ভোগান্তিতে, এবার সড়ক দুর্ঘটনা আমি নিজেই তো বললাম যে ব্যাপক হারে মিসম্যানেজমেন্ট ছিল, পাশাপাশি অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে যেগুলোকে ভালো মতো অ্যাড্রেস করা হয়। ওকে, আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে শুনি। যদি ঘটেও থাকে বা ঈদ যাত্রা স্বস্তি না হয়, সেটি তো আসলে উচিত যে সরকারের স্বীকার করে বা অ্যাকাউন্টেবিলিটি যে কথাটা আমাদের মধ্যে আসছে, যে কিভাবে আসলে ভালো করা যাবে, কি ছিল, আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং আমাদের
পরবর্তী প্রজন্মের একজন জাতীয় সংসদ সদস্য আতিক মুজাহিদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখুন, ঈদ যাত্রা স্বস্তির না অস্বস্তির, আমাদের জনজীবনে এর আগে বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় এই যেটা কমেছে এখন, যে 250-300 আরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তো এখন কথাটি হচ্ছে যে আপনি সরকারকে এবং পার্লামেন্টে সরকারকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারেন কি না। ডেমোক্রেটিক গভর্নমেন্টের মূল কথাটি হচ্ছে আপনি কতটুকুন জবাবদিহিতার আওতায় আনতে পারেন এবং এই বিষয়টা যে পরিবর্তনের জন্য সরকার কতটা আশ্বাস দেন এবং কতটা যে তিনি সচেতন, এই বিষয়টা কনসার্ন, মিনিস্ট্রি কনসার্ন কতটুকু, এইটা হচ্ছে দেখার বিষয়টা। দুর্ঘটনা তো দুর্ঘটনা, দুর্ঘটনা না হলে তাইলে বলতো যে এটা যে দুর্ঘটনা না হতো তাহলে তো বলতো যে সরকার এতজন মানুষকে মেরে ফেলছে। তো এখন এটা নিশ্চয়ই দুর্ঘটনা। দুর্ঘটনার পরপর দেখবেন আপনি কুমিল্লায় দুর্ঘটনার পরপর দেখবেন আমাদের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সে নিজে দুর্ঘটনাস্থলে গিয়েছে, দৌড়ঝাঁপ করছে, এবং দ্যাট ইজ কল্ড যে সরকার কনসার্ন। সরকার এবং পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে এখন বলবেন যে এইটা আলোচনায় হওয়ার মানেই হচ্ছে দেশবাসী জেনেছে, গভর্নমেন্টের টপ টু বটম এখন সবাই জেনেছেন। তো এই জন্য আমি বলি যে সরকারকে আমি মনে করি যে আগের সরকারের সাথে বর্তমান সরকারের যে পার্থক্যটা সেটা হচ্ছে এই সরকারকে জনগণের মুখামুখি দাঁড় করিয়ে দেওয়া। যেমন আতিক মুজাহিদ সে আজকে নির্বিঘ্নে নির্ভয়ে কথা বলতে পারছে সরকারের এই মন্ত্রণালয়ের মন্ত্রীদের কী হওয়া উচিত কী হওয়া উচিত না, নির্বিঘ্নে বলতে পারছে, এবং এই জন্য তাকে কেউ কোনো ধরনের চোখ রাঙানি দিবে না। এটা হচ্ছে ডেমোক্রেসির ডিসেন্সি। তো আমি মনে করি এইগুলো তো আছেই, এবং পার্লামেন্টে আমি মনে করি আমাদের প্রায় 75% নতুন এমপি আসছেন, এবং এর মধ্যে প্রচুর সংখ্যক আতিক মুজাহিদের মতো একেবারে নতুন প্রজন্মের এমপিরা আছেন। তারা আমি মনে করি যে পার্লামেন্টে কতটা আরও অধিকতর জবাবদিহিতার মুখোমুখি করা যায় সরকারকে, এই প্রসিডিউরটা তারা অ্যাপ্লাই করবেন, এবং এর মধ্য দিয়ে আমি মনে করি সরকারে জবাবদিহিতাটা আরও বেশি নিশ্চিত হবে। ওকে, আতিক মুজাহিদ, আমরা হামিদ টিকা নিয়ে কথা বলছিলাম, বা হামিদ যে এত শিশু মৃত্যু হচ্ছে, এখন কথা উঠে আসছে যে আমাদের বিএনপির মন্ত্রী আসলে যেটি বলেছেন গত 8 বছর ধরে হামিদ টিকাই দেওয়া হয়নি, কিন্তু আমরা আবার ড্যাশবোর্ডেও দেখতে পেয়েছি যে গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামিদ টিকা কমে গিয়েছে, 60% এসে পড়েছিল। তখন আপনার দলের নেতারা উপদেষ্টা হয়েছিলেন, তখন তাদের স্ট্যান্ডটা সেখানে কি ছিল? আমার দলের নেতারা উপদেষ্টা ছিলেন, মানে হেলথ আলাদা একজন অ্যাডভাইজার ছিল, রেসপেক্টেড সরকারে তো ছিলেন আপনার দলের সরকারে তো বিএনপির একজন রানিং মিনিস্টার আছে, এখানে উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, বিডার চেয়ারম্যান ছিলেন। এইগুলো তো আমরা এইভাবে দেখা উচিত। এটা অভ্যুত্থানের একটা 18 মাসে ছিল। হ্যাঁ, যদি ওখানে উনি কেউ এক করে থাকেন, উনি যে দায়িত্ব ছিল, উনি যে রেসপন্সিবল, উনি কাজ না করেন, ডেফিনেটলি তাকে আমরা অ্যাকাউন্টেবল করা উচিত। এখন কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এই হামিদ টিকা বলেন, যা টিকা বলেন, এগুলো তো গোপালগঞ্জ থেকে শিফটিং এর মুন্সিগঞ্জে এখন আসছে। এটা মূলত 2011 সালে 300 মিলিয়ন টাকা ব্যয় করে এগুলো আনা হয়। আপনারা জানেন কিনা, বাংলাদেশে কিন্তু পুরা টিকা ভ্যাকসিন সেন্টার কার্যক্রম অলরেডি চালু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সব রেডি, কিন্তু চালু করা যাচ্ছে না। কেন? কারণ কি ব্যুরোক্রেটিক সিস্টেমের কারণে আমরা এখন ইম্পোর্ট করতেছি কেন? এই যে ঘাটতি, এটাও আমরা জানলাম কিসের মাধ্যমে? একটা কালের কাউন্টের একটা লিড নিউজের মাধ্যমে। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রী বলতেছেন যে আমাদের কাছে কোনো টাকা নাই, আমরা যে সিরিজ দিব, এই দিব, সেদের সাথে পার্লামেন্টে উনি জবাবদিহিতা করতেছিল। তাহলে দেশের একটা মূল ইস্যু যেটা আমাদের শিশুদের সাথে জড়িত, যেটা আমাদের নেক্সট জেনারেশন কিভাবে মুভ করবে, সেই হামিদ টিকার সংকট মারা গেল। আমি এটা নিয়ে কোনো হইছেও দেখলাম না। পার্লামেন্টে বাইপাস করে অনেক বিষয় আলোচনা হচ্ছে। আপনারা বলছেন কি পার্লামেন্টে এসব? পার্লামেন্টে তো আমরা তো বিষয়টা হচ্ছে যে পার্লামেন্টে আমরা যেভাবে দেখি মনে করি যে হাত তুলেই মনে প্রশ্ন করতে দেয়। দেয়ার আর প্রসিডিউরস দ্যাট আপনাকে মেনটেন করে প্রশ্ন করতে হয়, কিন্তু এমন বিষয়গুলোকে অ্যাড্রেস করা হচ্ছে, রেগুলার এজেন্ডাতে আসতেছে, সেই বিষয়গুলো এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না, অথবা আসলেও অনেক কিছু দেখা গেছে মিস হয়ে যাচ্ছে। প্রশ্নটা হলো কেন 2021 সালে যেটা গোপালগঞ্জ কেনা হইলো, মনে করি ইন্ডিয়া থেকে আনা হইলো, মেনলি আমাদের কিন্তু সবগুলা টিকাগুলো ইন্ডিয়া নির্ভর এখন স্টিল নাও। তাহলে আমার দেশের প্রোডাকশন কিন্তু স্টিল নাও নাই। তাহলে কিন্তু আমাদের সেন্টার, আমি যতটুকু ডাটা আমার কাছে আছে, সেন্টার প্রস্তুত রয়েছে কিন্তু চালু করা যাচ্ছে না।
তাহলে কোন সিন্ডিকেটের কারণে চালু করা যাচ্ছে না? দেখেন, আপনার তো হসপিটালে একবার ভিজিট করে আসছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে, অলরেডি স্বাস্থ্য যে সিন্ডিকেট গ্রুপ কিন্তু হ্যাভিয়েট অ্যাটাকিং শুরু করে দিয়েছে, দালাল ধরতে গিয়েছে, সমস্যা হয়েছে। তো দেয়ার ইজ এ, আমার মনে হয় স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে বাংলাদেশের শিক্ষার পরে যদি স্বাস্থ্যক্ষেত্রে বলি, এটা বিগ সিন্ডিকেট এবং একটা গোষ্ঠী আছে যারা কোনোভাবেই বাংলাদেশকে স্বাস্থ্য খাতে উন্নতি সেটা চায় না। আমি আমার এলাকা হসপিটালে যখন গিয়েছি, সেখানেও সেম জিনিস দেখেছি। আমাদের হসপিটালে ইসিজি মেশিন রিসেন্টলি দেখলাম নাই, নষ্ট হয়েছে। হাউ কাম একটা হসপিটালের মধ্যে জিনিস থাকে না? তার মানে হচ্ছে তারা যে কোনো জিনিস পাঠালে সেগুলো নষ্ট হয়। প্রায় 20 কোটি টাকার সম্পদ কিনেছে, কিন্তু এখানে লোকবল আবার নাই। ওখানে প্রায় 21 সালে কিনেছে, প্রায় 5-6 বছর ধরে পড়েছে, এগুলো নষ্ট হয়ে যাবে যখন আপনার টাকা অ্যালোকেশন করা হবে। ঠিক সেম স্টাইল আমার কাছে মনে হয় যে মন্ত্রণালয়গুলো, এই যে বিশেষ বিশেষ যে মিনিস্ট্রিগুলো আছে, সেগুলোতে যথাযথভাবে যে মনিটরিং সেলগুলো বলেন, ডিজি বলেন, হেলথ বলেন, যা আছেন, এনারা আসলে খুব সিরিয়াস এনাফ না বাংলাদেশের হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, রেদার দেন দ্য পার্সোনাল ইন্টারেস্ট। এটার কারণটা হলো সবাই দলীয় গতিতে এখানে পদোন্নয়নগুলো পায় আর কি। যেমন এখন যদি ড্যাব আপনি দেখবেন সব জায়গায় তাদের পাওয়ারফুল হয়ে গেছেন, ডিজি থেকে শুরু করেন, এডিজি বলেন, যেগুলো পাওয়ারফুল জায়গা আছে সব জায়গায়, বাংলাদেশ সব হসপিটালে এখন বিএমএ যেটার কমিটি, সেগুলো এখন ড্যাবের নিয়ন্ত্রণে চলে যাবে। তো কে কাকে ধরবে? তাহলে এটা যদি চেঞ্জ করতে চান, এই দলীয়করণ মুক্ত করতে পারলে আপনার এই ভ্যাকসিনেশন অ্যাকাউন্টেবল করতে পারবেন। আদারওয়াইজ ভ্যাকসিন ব্যবসার সাথে এক গ্রুপ জড়িত রয়েছে। জি, আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে শুনি, এখনো কি আসলে দলীয়করণ বা বিএনপি কি সিন্ডিকেটকে লালন করছে? ধরুন আমি আপনাকে বলি যে বাংলাদেশে গুটি বসন্ত ভয়াবহ আকারে ছিল একসময়। আমরা যখন ছোট ছিলাম, 60-এর দশক 70-এর দশকে শুনতাম গুটি বসন্তে মারা গেছে আমাদের বন্ধুরা, প্রাইমারি স্কুলে পড়ে। তারপর আপনার মনে আছে যে কলেরায় প্রচুর লোক মারা যেত, গ্রামকে গ্রাম খালি হয়ে যেত, এগুলো নির্মূল হয়েছে। জল বসন্ত নির্মূল হয়েছে, পোলিও নির্মূল হয়েছে। তো এখন আপনি আমাকে বলুন যে এই জায়গাগুলি নির্মূল হতে পারলো, এখন যেটা হামের টিকা, রোবেলা বা MMR, এটা কিন্তু 1 বছর থেকে 15 মাসের মধ্যে সব বাচ্চাকেই দেওয়া হয়। তো এই গত 15 মাস সরকার বাজেট শেষ করেছে ঠিকই, কিন্তু কোনো ক্রয় করে নাই। তো এখন বলুন যে মন্ত্রী 8 বছর বলছেন বা 6 বছর বলেছেন বা 4 বছর পর যে ক্যাম্পেইনগুলো হয়, গত 18 মাসের মধ্যে ক্যাম্পেইনও একটা পড়েছে, ক্যাম্পেইনটা হয় নাই। তো এইটা যেভাবে আপনি আলোচনা করবেন, ক্যাবিনেট কে ছিল না ছিল, ক্যাবিনেট একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি, আমি কাজ করি না মানে আমরা সবাই কাজ করি নি, উনি কাজ করেন মানে আমরা সবাই কাজ করি নি। দিস ইজ কল্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনি এইটাকে এইভাবে দল, উমুক দল ক্ষমতায় আর সব ধ্বংস করে দিচ্ছে, এরকম না। আমি আপনাকে বলি যে কোনো হসপিটালে ইসিজি মেশিন দিবেন, ইসিজি মেশিন নষ্ট হয়ে যাবে, এই জন্য ইসিজি মেশিন নষ্ট থাকবে এই জন্য যে বাজারে আশপাশে যে ক্লিনিক আছে, ওই ক্লিনিকে ইসিজি করবে 400 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে। এই জন্য এক্সরে মেশিন দিবেন, এক্সরে মেশিন নষ্ট হওয়া থাকবে, কারণ 1000 টাকা বা 800 টাকা দিয়ে এক্সরে হবে। এই জন্য অ্যাম্বুলেন্স আপনি দিবেন, সরকারি অ্যাম্বুলেন্স যত ইউ থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছিল 93-তে, প্রায় সব উপজেলা হাসপাতালে, এইগুলো 6 মাসের মধ্যে দেখা গেল অ্যাম্বুলেন্স বন্ধ। কেন বন্ধ? অ্যাম্বুলেন্স বন্ধ হচ্ছে যে বেসরকারি যে লোকজন যে হাসপাতালের আশপাশে অ্যাম্বুলেন্স চালায়, এদের অ্যাম্বুলেন্স যেন ভাড়া করা হয়। তো এই কাজটাকে আপনি দলীয় ট্যাগ দিয়া বলবেন যে না, দলীয় ট্যাগে, দলীয়ের কারণে এটা হচ্ছে, এটা অ্যাম্বুলেন্স চালু করা যাচ্ছে না। আমি বলছি যে এইটা আপনাকে এটাকে মোকাবেলা করার জন্য এই যে ইসিজি বলেন, এক্সরে মেশিন বলেন, অ্যাম্বুলেন্স বলেন, এইগুলাকে মোকাবেলা করার জন্য আপনার সামাজিক ঐক্য লাগবে, সব দলের ঐক্য লাগবে। এটা সবার স্বার্থ। বিএনপির লোক অসুস্থ হয়, এনসিপির লোক অসুস্থ হয়, বিএনপির লোক অসুস্থ হয় না, একই রকম। তো হ্যাঁ, অ্যাপোলো যায় ভাই, আমি জীবনে সিঙ্গাপুর কেন ইন্ডিয়াও যাইনি, অন্যরা যাইতো ভাই। এখন যে আপনি যেটা বলছিলেন যে কি লাস্টে বললেন, কি আগের কথা তো আমরা টানছি যে গত বছর টিকা দেওয়া হয়নি, সেজন্য আজকে এই সমস্যার মধ্যে আমরা দাঁড়িয়েছি, কিন্তু এখন তো একটু জরুরি অবস্থা ঘটে গিয়েছে, এখন কি করব আমরা? এই অবস্থায় আমি আপনাকে বলছি, স্বাস্থ্যমন্ত্রী হসপিটালগুলোতে যাচ্ছেন এবং যেখানে যেখানে আইসিইউ দরকার সেখানে আইসিইউ প্রোভাইড করা হচ্ছে, এবং এই জরুরি অবস্থায় যাতে মোকাবেলা করা যায় পরিস্থিতিতে, এবং এই পার্লামেন্ট করার পরেও রাত্রে 11টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী আবার গিয়ে অফিস করেন সচিবালয়ে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই, পরশুদিন আমি কোনো কারণে ফোন করছিলাম, উনি বললেন যে আমি 11টা পর্যন্ত অফিসে আছি, সচিবালয় অফিসে আছি, তারপরে আমি বাসায় যাব।
যদি কোনো কথা বলতে হয় তাহলে এটা রাত্রে 11:30টার পরে। তো এই জন্য আমি বলছি যে প্রত্যেকে তো মানুষ, তো মন্ত্রীরা তো মানুষ, এরা রাত্রে 11টা পর্যন্ত যদি অফিস করে সকাল 8টার থেকে 11টা পর্যন্ত, এর বেশি কি এক্সপেক্ট করা উচিত? না হলে একটা লোককে বলে ফেলা উচিত যে আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, আপনার সময় হামে লোক মারা গেছে, আপনাকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া দিই, আসেন। অফিস করে তো আসলে কোনো কাজ হবে না যদি মারা যেতেই থাকে। না, মৃত্যুর মারা সংখ্যা যাচ্ছে না, কমাতে চাই। যতটুকুন মারা গেছে 33 জন মারা গেছে। আমি 38 জন মারা গেছে 2 দিন আগে। 2 দিন আগে 38 জন। তো 38 জনের সাথে তো এইটা আপনি বলছি যে গভর্নমেন্ট কতটুকুন তৎপর আপনি ওঠা দেখবেন, যে গভর্নমেন্ট নাকে তেল দিয়ে হাসিনার মতো ঘুমিয়ে আছে। এই জন্যই তো আসলে সংসদে অন্যান্য বিষয় আলোচনা না করে সবার আগে এই হামের বিষয়টা আসা উচিত ছিল। আমরা আতিক মুজাহিদের কাছে আবারও যাব। আপনারা সংসদে আমরা আন্দালিবুর রহমান প্রার্থ এবং আপনাদের হাসনাত আব্দুল্লাহর যে মতানৈক্য দেখতে পেলাম, আপনারা বারবার বেগম জিয়ার সেই বক্তব্যকে টানছেন 2011 সালের বক্তব্য যে সংবিধান ছুঁড়ে ফেলা। তখন তো সেটার একটা আলাদা প্রেক্ষাপট ছিল, কারণ আওয়ামী লীগ আমরা জানি যে নিজের মতো করে সংবিধানকে বারবার সংশোধন করেছে নিজের কাজে লাগানোর জন্য, নিজের সবকিছু করার পাসপোর্ট বানিয়েছে। সেই জায়গা থেকে বেগম জিয়া বলেছিলেন যে সংশোধন করা উচিত, এবং যদি সংশোধন হয়ে যেত, আওয়ামী লীগ যা যা করেছে তা বাতিল হয়ে যেত, তাহলে কিন্তু বেগম জিয়া আর সংশোধন ছুঁড়ে ফেলতেন না, সংবিধান ছুঁড়ে ফেলতেন না। তো এখন আপনারা আসলে এই বক্তব্যটি কেন ব্যবহার করছেন? প্রেক্ষাপটটা ভুলভাবে ব্যবহার করছেন না আপনারা? আপনার কাছে কি মনে হয় এই সংবিধানটা চেঞ্জ হয়ে গেছে? না, আমি তো বেগম জিয়া তো বলতেন না যদি চেঞ্জ হতো। বেগম জিয়া কেন বললো? বেগম জিয়া বলেছেন দিস কনস্টিটিউশন বেসিক্যালি, আমি যদি ডিবেট করি, স্ট্রাকচারালি এটা হচ্ছে বেঙ্গলি ন্যাশনালিজমের উপর প্রতিষ্ঠিত। ফান্ডামেন্টালসগুলো অলরেডি আপনারা দেখেন আমাদের পার্লামেন্টে উইদাউট অ্যামেন্ডমেন্ট, আপনি যদি ইফ ইউ গো ফর অ্যামেন্ডমেন্ট, বিএনপি যেটা এখন বলতেছে সংশোধন, অলরেডি প্রতিটা দরজায় দরজায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লেখা আছে। আপনি আমাকে এখনকার রানিং কনস্টিটিউশন দেখাইতে পারবেন? এখন বলবেন যে 15তম কনস্টিটিউশন বাতিল হচ্ছে, এখন আন্ডারে আছে 15তম সংশোধনী বাতিল হচ্ছে, তারপরে এটা অ্যামেন্ডমেন্ট আসবে, তখন অটোমেটিক্যালি আল্লাহর উপর পূর্ণ আস্থা চলে আসবে। তো রানিং কনস্টিটিউশনে কিন্তু এটা নাই, ভায়োলেট করে কিন্তু লাগাই রাখছে অলরেডি। এবং দেখেন সবচেয়ে আমরা যে বিষয়টা বলতে চাই, মনে করছে যে জুলাই সনদের আদেশ বাস্তবায়নটা আছে এনসিপির কাছে, দিস ইজ নট দ্য লাইক দ্যাট। দুইটা জিনিস মানুষের বোঝা উচিত, একটা হচ্ছে সনদ আর হচ্ছে বাস্তবায়ন আদেশ। খেয়াল করেন তাহলে এখানে কি এমন জিনিস আছে যেটার জন্য ডিবেট করতে হবে? মেইন বিষয়টা হলো এই মেজর কিছু বাংলাদেশের স্টেক হোল্ডার, যেমন যে পাওয়ার ট্রানজিশনটা কেমনি হবে, আপনার কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমটা কি? আমরা ধরলাম কেয়ারটেকার গভর্নমেন্ট, ধরলাম কেয়ারটেকার সবাই মিলে মেনে নিচ্ছি। এখনকার এক্সিস্টিং যদি ওই 15তম সংশোধনী বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু কেয়ারটেকার ধরলাম রিটার্ন করলো। রিটার্ন করার পর আপনি কেয়ারটেকারের প্রধান কাকে বানাবেন বলেন? প্রধান বানাবেন যে শেষ বিচারপতি যে হবেন। আচ্ছা আমাকে বলেন, লাস্ট বিচারপতি কিভাবে নিয়োগ দিবেন? রাষ্ট্রপতির মাধ্যমে। রাষ্ট্রপতি কার মাধ্যমে নিয়োগ হবেন? প্রধানমন্ত্রীর কনসার্নে দিবেন। তার মানে আপনি দলীয় একটা ব্যক্তিকে লাস্ট যাকে প্রধান বিচারপতি বানাবেন সেই কি হবে? আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। তার মানে আপনি সিস্টেমেটিক্যালি দলীয় একটা সিস্টেম আন্ডারে গেলেন কিনা? ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানটা কিভাবে চুজিং হবে, এইটাই জুলাই সনদের বাস্তবায়ন আদেশে বলা হয়েছে যে একটা প্রসেসের মাধ্যমে হবে, সেটা সরকারি দল বেসরকারি দল বিভিন্নভাবে হয়ে এইটা হবে। এইটার জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্টে বলছে না, আগের পদ্ধতিতে হবে, আমরা 3 জন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা যার পরামর্শ করে তারা এক্সিকিউট করবে। আপনারা যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সেটিও তো আপনারা 72 সংবিধানের আলোকে নিয়েছেন। কোন সংবিধান আমি বলতেছি এখানে তো ওইগুলো আপনি যে সংশোধন কমিটির প্রস্তাব করা হচ্ছে সেটা তো আপনারা রাজি? আপনারা আসলে কে বলছে সংশোধন কমিটির রাজি? আজকে তো স্পষ্ট ক্লিয়ার করছে আমরা সংস্কারের বিশ্বাসী, আমরা নট সংশোধন তো আপনারা করলে সাবজেক্ট টু দা, আপনি যে কোনো সময় এটা আদালতে চ্যালেঞ্জ করা যায়। বাতিল করছে 15তম, আবার আরেকজন আসে বলে যে আমরা এই 16তম বাতিল করলাম, 18তম বাতিল করলাম, দ্যাটস দ্য ইস্যুজ। আর পার্মানেন্ট যদি করতে চান, রিফর্ম যদি করতে চান, যে মেজর ফান্ডামেন্টালস বেসিকগুলো চেঞ্জ করতে চান, তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ একটা গণভোট, যেটা কোনো না কোনো মাধ্যম দিয়ে করতে হবে। আজকে যে বিষয়টা উঠেছে এটা তো জুনায়েদ সাকিব ভাই জাতীয়, এটার কারণটা আমি বলি, যখন ডিবেট হচ্ছিল দুই পক্ষের মধ্যে, যে আমরা চাইতেছিলাম গণপরিষদ, বিএনপি চাচ্ছিল এক্সিস্টিং সিস্টেম, এই দুইটার মাঝামাঝি এসে কিন্তু তখন এগ্রিমেন্ট হয়েছে, যেটা বলতেছেন রুশোর কথা বলে সোশ্যাল কন্ট্রাক্ট বা আপনার পলিটিক্যাল সেটেলমেন্ট, সেটাতে এসে বলতেছে ঠিক আছে আমরা গণভোট দিয়ে বৈধতা করে একটা জুলাই পরিশোধ করে আমরা জিনিসটাকে সংশোধন করবো। দ্যাট ওয়াজ দ্য পজিশন, বুঝতে পারছেন? একটা মাঝামাঝি এটা আনা হয়েছে সংবিধান থেকে বের হয়ে। এখন আপনি সংবিধানের ব্যাখ্যা দিতে, আমরা আজকে আমাদের কালকে অ্যাটর্নি, আমি খুব কনফিউজড। আমি আপনার কাছে জানতে চাই এখন আপনারা কোন পক্ষে আছেন? আপনারা কি সংবিধান সংশোধন করবেন নাকি ছুঁড়ে ফেলে দেবেন? আমরা সংস্কারের পক্ষে। ছুঁড়ে ফেলা জিনিসটা আসলে যেভাবে বলছে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কখনো একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। পলিটিক্যালি অনেক সময় বলতে হয় যে সরকারকে লাথি মেরে ফেলাই দেবো, এবার লাথি ফেলাই দেওয়া যায় সরকারকে?
দেয়ার ইজ এ ডিফারেন্স রাষ্ট্র সিস্টেম আপনার গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্টের কোনো ভালো জিনিস দেখলে ভালো বলবেন, খারাপ সুরে ফেলে দেওয়ার কথা বলবেন না আপনি, ডাস্টবিনে ফেলতে, এটা মূলত এম কে আনোয়ার সাহেব প্রথম বলেছেন, তারপরে আমাদের বেগম জিয়া বলেছেন। তো সেই জায়গা থেকে সুরে ফেলার ব্যাখ্যাটা না, আমি ভুল বুঝতে, সুরে ফেলার ব্যাখ্যাটার সাথে আবার স্বাধীনতা বিরোধী এসে না, এটা আসলে বাংলাদেশের জন্য ক্ষতিকর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে মেজর যেগুলো চেঞ্জ করা দরকার, মেজর চেঞ্জ করতে গেলে রিফর্ম দরকার, দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট। ওকে, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি আমার দর্শকদের জন্য একটু বলুন যে সংশোধন এবং সংস্কার এই দুটোর মধ্যে পার্থক্য। আমি আপনাকে ইয়ার আগে অ্যাটেন্ড করার আগে একটু বিষয়টা বলি। বেগম খালেদা জিয়া যে প্রেক্ষাপটে বলেছিলেন সেটা হলো পঞ্চদশ সংশোধনী, দ্যাট ইজ 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্টটাকে 15th অ্যামেন্ডমেন্টের 4 কথা বলা হচ্ছে শেখ মুজিবের ছবি সমস্ত জায়গায় প্রদর্শিত হতে হবে, 1। 2 হচ্ছে এখানে 7 কথে বলছেন যে অপরিবর্তনীয় সংসদ, এই কনস্টিটিউশনের এতটি ধারা অপরিবর্তনীয়, আর পরিবর্তনের কেউ চেষ্টা করলে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হবে। তো আমাদের এই পঞ্চদশ সংশোধনী অলরেডি হাইকোর্ট বলছে বাতিল, এবং এটা নিয়ে এখনো কেউ বাংলাদেশের কোনো ব্যক্তি এটা নিয়ে কেউ আপিল করেন নাই। দ্যাট ইজ, যেহেতু আপিল করেন নাই হাই অ্যাপিলেট ডিভিশনে, যেহেতু আপিল হয় নাই, সেই জন্য এটা এখন হাইকোর্টের রায়টা এখন বলবৎ আছে, 1। নাম্বার 2 হচ্ছে এইখানে যে কথাগুলি হচ্ছে যে কি সংস্কার আর সংশোধন, আপনাকে দেখুন ওনারা বলছেন প্রধান বিচারপতি হবেন মতো সিনিয়রিটি অনুযায়ী, বিএনপি বলছে সর্বোচ্চ সিনিয়র 2 জন থেকে যে কোনো একজন হবেন। কথা শুনবেন, আপনার এই টেবিলে শামসুদ্দিন মানিক দীপ্তি চৌধুরীকে কিভাবে গালিগালাজ করেছিলেন মনে আছে? তো এইরকম একটা কি অসভ্য লোক যদি প্রধান সিনিয়র হয়ে যায়, মানে প্রধান বিচারপতি যাওয়ার পরে দ্বিতীয় প্রধান ব্যক্তি থাকে, তাহলে ওকে প্রধান বিচারপতি বানাইলে বাংলাদেশই তো ও উলট পালট করে ফেলবে, ও বাংলাদেশকে ভেঙে চুরে শেষ করে দেবে। তো এই জন্য বলা হয়েছে যে বিএনপি বলেছে সিনিয়র মোস্ট 2 জন বিচারপতি থেকে 1 জন বিচারপতিকে দেওয়া হবে। তো এইটাতে আমার ভাইয়েরা বলতেছে না, সিনিয়র বিচারপতি হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি যেটা যে আপনার না আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন একটু আগে, আমি কথা বলি না, আপনি একটা ভুল দিয়েছেন। ভাই শুনেন, যখন জাজ নিয়োগটার প্রক্রিয়া স্বচ্ছ হবে, আমরা কিন্তু 2টা ইস্যু আছে। আপনি যখন বলেন এইসব লোক কিভাবে আসে, আমরা বলতেছি ঠাস করে আপনি পলিটিক্যালি যে জাজ নিয়োগ দিচ্ছেন সেটা যখন প্রক্রিয়াটা ঠিক হবে, আমরা কিন্তু মেজর চেঞ্জ একটা বলি নাই। যখন বলছে যে সাংবিধানিক আলাদা একটা পার্লামেন্ট হবে, জাজ নিয়োগটা যখন স্বচ্ছ হবে, তখন এইসব বেয়াদব লোক কিন্তু ওই জায়গায় গিয়ে আপনার কি হবে, প্রধান বিচারপতি হবে না। সো আপনি বলছেন ওখানে এটার কারণে আমি বলি আপনার ঢোকার প্রসেসটা তো রং, এইজন্য তো রং লোক ঢুকতেছে উপরে জায়গাটাতে। সিনিয়রিটি তো একজন সিনিয়র হয়ে যেতে পারে, সিনিয়রিটি এখন হচ্ছে পর্যায়ক্রমে সিনিয়র তো একজন হয়ে যেতে পারে, কিন্তু আপনারা যখন আমি অপশন রাখবো না, আমি হয়তো সিনিয়র মোস্ট ব্যক্তিটাকেই দিব, কিন্তু আমি কি আমার হাতে অপশন রাখবো না? আমি কি অপশন রাখবো না? আমি তো অপশন রাখবো। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইরকম সংস্কার আর সংশোধন নাথিং ডিফারেন্স। সংস্কার এবং সংশোধন কিছুই ব্যতিক্রম না, কারণ ওনাদের যে প্রস্তাবিত সংস্কার, সেই সংস্কারটা আলী রিয়াজ সংস্কার ব্যতিক্রম যদি না হয়, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, উনি বলেছেন সংস্কার কিসে হবে? সংস্কার পরিষদের কোরাম হবে 60 জনে, সেইটা সভাপতিত্ব করবেন যে কোনো একজন সিনিয়র সদস্য, স্পিকার না, এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠতার বলে এটা পাস হয়ে যাবে। মানে আপনি 31 জন সদস্য বসে যা খুশি খুল নলচে পাল্টে দিবে, এবং সেইটা এটা হাইকোর্টে যাওয়া যাবে না, আলোচনা করা যাবে না, এটা রিভিউ হবে না, কোনো কিছুই কনস্টিটিউশনাল রিভিউ হবে না। এবং বিএনপি বলছে যে আমার যেহেতু পার্লামেন্টে 201 জন আছে, আমরা এই পার্লামেন্টে আলাপ আলোচনা করে পাশ করব, এবং মিনিমাম 201 জনের স্বাক্ষরে এটা সংশোধিত হবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সংশোধন এবং সংস্কার। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সংশোধন যদি সঠিক হয়, তো সেটা পার্লামেন্টে গেলে, বিচার বিভাগে গেলে সমস্যা কি? বিচার বিভাগের উপর আস্থা নাই কেন? আলী রিয়াজ বলছিলেন যে উনি বলছিলেন 180 দিনের মধ্যে এ অটোমেটিক্যালি পাস হবে, পার্লামেন্ট পাস করুক না করুক, এখন করুক তো দেখি, এখন করুক দেখি। জি, এই যে গণভোট নিয়ে যে ইস্যুটা তৈরি হলো, এই জন্য তো আপনাদের বিরোধী দল প্রথমেই বিএনপির উপর আস্থা হারিয়েছে। আমরা বলছি গণভোটের 2টা চেহারা আছে। একটা চেহারার নাম হচ্ছে আমরা যে 30টা পয়েন্টে একমত হয়েছে, এই 30টা পয়েন্ট একমত, আর যে
18টা পয়েন্টে একমত হই নাই, এটা অন্য কথা। সেগুলো বাদ দিয়ে আপনারা কিন্তু- প্রথমগুলো পালন করুন। কিন্তু আমি না, না, আপনাকে না, বলছি ইস্যুটা- না ওই আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস তারা করলেন কি, সব আলী আমাদের রিয়াজ সব দিচ্ছেন না। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ওনারা জুলাই সনদ করেছেন। এটা জি, ওয়ান কিন্তু টাইপ অফ আপনারা তো বলেছিলেন যে ক্ষমতায় ওয়ান টাইপ আসলে- অফ জাতীয় প্রতারণা। আর এখন যেটা বলা হচ্ছে যে এই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, আন্দালিব রহমান পার্থ ভেরি রাইটলি বলেছেন 72-এর সংবিধান কি 71-এর পরাজয়ের দলিল? ওটা পলিটিক্যাল স্টেটমেন্ট, ওই জিনিস নিয়ে আমরা বলি। তো এই জন্য আমরা বলছি 72-এর সংবিধানের সাথে 79-র পঞ্চম সংশোধনী যুগ হয়েছে, সপ্তম সংশোধনী, অষ্টম সংশোধনী, 14টা সংশোধনী যুগ হয়েছে। তো এই জন্য 72-এর সংবিধান তো 72-এ নাই, 72-এর সংবিধান 2005-04 পর্যন্ত হয়েছে, 2004-এর সংবিধান এটা, 2072 সংবিধান তো ওকে, নাই, আমরা একটু এটা আতিক 2004 ষোলো পর্যন্ত সংবিধান লেখা আছে ভাই। হ্যাঁ, জি, আমরা একটু আতিক মুজাহিদের কাছে যাই। বিএনপি তো বলছে আসলে যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই সেগুলো তারা বাস্তবায়ন করবে, আপনারা এটা- সংস্কারের শপথ না নিলে। না, না, সেটাতে বিএনপি আপনারা কি বলছে আমি ভরসা বলি করতে পারছেন শব্দটা, না। বিএনপি খুব চমৎকার করে মানুষকে বিভ্রান্ত করতেছে। আমরা জুলাই সনদে যাহা স্বাক্ষরিত করেছি অক্ষরে দাড়ি কলম সমকলন সহকারে মানবো। আপনি কি জুলাই সনদ পড়েছেন না? 44টা যে ধারা আছে ওখানে ওনারা আচ্ছা জিজ্ঞেন তো আমি ভাই পারছেন কিনা আমি- জুলাই সনদ পুরোটা আমি পড়ছেন? পড়ে নাই, পড়ে আমি শুনি। জুলাই সনদ এই না পুরোটা পড়ে পড়ছেন? আমি বলি না না ভাই আমি ভোট পাই আমরা, একটা না, না, ভোট পাই। আমি পড়েছি, সাধারণ জনগণ পুরাটা নিশ্চয়ই পড়ছেন? পড়েনি। পড়েছে। তো এইখানে আমি সবাই বলি ভাই পড়ছেন। ভোট দেওয়ার দরকার নাই, আপনি না জেনে ভোট দেন না এরকম না। আমার কিন্তু খালি তাহলে কোশ্চেন তখন আপনারা কেন ভোটটা কেন চাইলেন? ভোট- আমি জনভোটের বলি উপর? এখন যে লিগ্যাল কোশ্চেন গুলো ধরতেছেন, তাহলে কি আপনি এটা যখন আপনি নভেম্বরে সাইন করেছেন তখন কি আপনার মনে ছিল না যে আলট্রা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে? তখন কি মনে ছিল না যে গণভোটের আদেশে লেখা আছে একই আদেশে ইলেকশনে হবে, একই আদেশে গণভোট হবে? তাহলে ইলেকশনটা বৈধ হয় আর গণভোটটা অবৈধ। আমি বলি ভাই শুন, ইলেকশন এখন আদেশ আপনি আলাদা, বলতেছেন হ্যাঁ। চারটার মধ্যে দুইটা ভালো লাগে। আমার কাছে কোশ্চেন হলো আপনি কি না ভোট দিচ্ছেন না হা ভোট দিচ্ছেন, এটা আমার কোশ্চেন নাম্বার 1। যদি হা ভোট দিয়ে থাকেন তাহলে আপনি এটা সব জানা শোনার পরে আপনি কি এটা দিয়েছেন, কারণটা হচ্ছে বাংলাদেশের স্বার্থে এটা চেঞ্জটা দরকার। এখন ইস্যুটা ওই জায়গায় আমি আপনার বলছি, ওনারা যে নোট অফ ডিসেন্ট ছাড়া যেগুলো দিছে এইসব পরিবর্তন করে বাংলাদেশের যে স্টেক মেজর পরিবর্তন করতে চান, যেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে বিষয়গুলো বললাম যে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত একটা স্বচ্ছ নিয়োগ দিতে চান। আপনি দলীয় দেখতে চান নাকি নুরুল হুদার মতো যদি আপনি কোনো অ্যাপ দেখতে চান, নির্বাচন কমিশনার দেখতে চান, দ্যাটস ওকে, উই গো দ্য সো কল কিন্তু অ্যামেন্ডমেন্ট। আতিক মুজাহিদ তখন তো বিএনপি বলেছিল যে তাদের যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে তারা সেগুলো বাস্তবায়ন করবে না। না না না, গণভোটে যখন হয়েছে গণভোটের রায় বলছে যে গণভোট যদি ওকে ধরার বাধ্য আমরা। বিষয়টা হচ্ছে একটা, আমি বলি আপনারা যেটা বলতেছেন বিএনপির সাথে ইস্যুটা হচ্ছে আপনার সাথে, আপনি ভোট দিয়েছেন না, জি। আপনার এই ভোটটা গেল কই? আপনি কি ওই জন্য বলছেন বিএনপিটাকে মানার জন্য বলছেন? আমাকে বলেন। কিন্তু বিএনপি বলে তখন তো- 51% তাহলে তো আমরা আবার বিএনপি সেখানকার- কিন্তু 51%, বিএনপি আতিক মুজাহিদ, 49% ভোট। তখন আমি আমরা বলি তো বিএনপি আবার জোটের তাহলে 51% ভাই। সেই বিট্রেতে ফিরে যাব যেখানে বিএনপি তো তাহলে ঠিক কথাই বলছে যে তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে কেন তাহলে পেশ করা হলো। কোথায় নোট অফ ডিসেন্ট? নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। আমি বলি ওনারা তো চালাকি করছে। আমি বলি আমাদের 14 তারিখে যেটা দেখানো হয়েছে 17 তারিখে চেঞ্জ করে, আমি তো অন্য কথা বলতে পারি এখানে। এখন যেটা জুলাই সনদ লেখা আছে ওনারা কেন চিল্লে বলছে মানবো, কারণটা হচ্ছে ওনাদের মতো করে হয়েছে, এটা সবার মতো করে হয় না। তাহলে বলবো ফুল জিনিসটা বিএনপি স্টাইল হয়েছে। কেন বিএনপি কি বাংলাদেশের একমাত্র স্টেক হোল্ডার? জনগণ কি মূল্য নাই? তাহলে এই যে আপনার 69% লোক গেল, তারা কি তাদের কি মতামত দিল? না জেনে দিছে, ওনার কোশ্চেন হচ্ছে জানে নাই। জানে নেই মানে কি আপনি মানুষের জানা না জানার কোশ্চেন করতে পারেন? ইন্ডিভিজুয়াল রাইটস আছে নাকি? আপনি বুঝে দিচ্ছেন না বুঝে মানুষকে কোশ্চেন অপমান করার মতো শামিল। দুটো এটা করা উচিত না। বিষয়টা হচ্ছে ওনারা এই জিনিসটাকে চেঞ্জ করতে চাই কিনা। আমি মেজর জায়গায় বলতেছি এই জিনিসটা পরিবর্তনের দরকার আছে কিনা, এটা কি বাংলাদেশ রাষ্ট্রের ইতিপূর্বে ক্ষতি করছে কিনা, তাহলে আপনি এই জন্য চেঞ্জ দরকার। আমার কি নিজের স্বার্থে চেঞ্জ দেখা পড়ছে? আপনি নিজে এক সময় ভিকটিম হবেন, তখন ওকে, আপনি অনেক করবেন। ধন্যবাদ। আমাদের সময় শেষ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা কিন্তু দুই দলের কাছ থেকে ভিন্ন দুই রকমের মতবাদ শুনতে পাচ্ছি এবং শোনার মধ্যেই আছি। বারবার তারা একে অপরের সাথে তর্ক বিতর্কে জড়াচ্ছেন, কিন্তু কোনো সমাধান আসলে হচ্ছে না। জাতীয় সংসদে হচ্ছে না, আমাদের আজকে টক শোতেও হয়নি, কিন্তু সমাধান শীঘ্রই হবে সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।